অপরাধের অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ক্লোজড করা লোক দেখানো, বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। নির্যাতন নিবারণ আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সংগীতাঙ্গনে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত, বলছেন সংস্কৃতি কর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। জনগণই দেশের শক্তি, সেনাবাহিনীকে তাদের আস্থা অর্জন করতে হবে, রংপুরের শীতকালীন মহড়ায় দরবারে বললেন প্রধানমন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি। একই দাবিতে আন্দোলনে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। রোগীদের ভোগান্তি। এবং শনিবার থেকে ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমছে 5 টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত, আগামী মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া, জানালেন রেলমন্ত্রী। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি রঞ্জন শুভ্র। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্যদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ওঠার পর ওই সদস্যকে ক্লোজড করা বা প্রত্যাহার করাকে লোক দেখানো বলে অভিহিত করেছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। তারা বলছেন, দু একটি ব্যতিক্রম ছাড়া ওই সদস্যদের বিচার তো হয়ই না, বরং আরও ভালো পদায়ন হয়। এই অবস্থায় ভুক্তভোগীদের থানা পুলিশের কাছে ধর্ণা না দিয়ে 2013 সালের নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করতে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ওমর ফারুকের রিপোর্ট। আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে। গত শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে নিরাপত্তা হেফাজতে নিয়ে নির্যাতন, 5 লাখ টাকা চাঁদা দাবি এবং না দেয়ায় বেড়িবাঁধে ক্রসফায়ারে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত অগ্রগতি। অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে থানা থেকে প্রত্যাহার। 4 দিন পরও শেষ হয়নি তেজগাঁও বিভাগের ডিসির কাছে দায়ের করা রাব্বির অভিযোগের তদন্ত। যেখানে নির্যাতন, চাঁদাবাজি এবং হত্যা চেষ্টার মতো ফৌজদারি অপরাধের অভিযোগ, সেখানে ওই এসআইকে প্রত্যাহার এবং বিভাগীয় তদন্তের পুলিশি উদ্যোগ কতটা যৌক্তিক? আইন ও সালিশ কেন্দ্রের প্রধান তদন্ত কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, প্রত্যাহার করা অপরাধী পুলিশ সদস্যদের বিচার হওয়ার নজির কেমন? যখন জনমত তৈরি হয় বা এমন ঘটনা ঘটে যেটার সাথে প্রভাবশালী মহল যুক্ত হয়েছে এবং এটি প্রতিবাদ হচ্ছে বা মিডিয়াতে আসছে, তখন আমরা দেখি যে এক ধরনের ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন সময় দেখেছি অনেককে ক্লোজ করা হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে, পরবর্তীতে সাসপেনশন উইথড্র করা হয় অথবা ক্লোজ থেকে তাকে আরো ভালো পোস্টিং দেওয়া হয়। এই স্বেচ্ছাচারিতা থেকে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির মতো ভুক্তভোগীদের সুবিচার দিতে 2013 সালে প্রণয়ন করা হয়েছে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন। অন্য সব আইনের ওপর প্রাধান্য দেয়া এই আইনে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, এতে শারীরিক নির্যাতনের পাশাপাশি হুমকি দেয়াকেও নির্যাতন হিসেবে গণ্য করা হয়েছে। দ্বিতীয়ত, সুযোগ রাখা হয়েছে সরাসরি দায়রা জজ আদালতে মামলা করার। তৃতীয়ত, ভুক্তভোগী কিংবা তার আত্মীয় নয় এমন ব্যক্তি, এমনকি যে কোনো প্রত্যক্ষদর্শীও এই মামলা করতে পারবেন। চতুর্থত, এই মামলার তদন্ত করবেন পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তা। এবং পঞ্চমত, মামলা হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করতে হবে। পরিসংখ্যান বলছে, আইনটি হওয়ার পরে 3 বছরে এই আইনে সারা দেশে মামলা হয়েছে মাত্র 2টি। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আইনটির যথাযথ প্রয়োগ না হওয়ার জন্য দায়ী করেছেন পুলিশকে। বলছেন, গোলাম রাব্বির ঘটনায় থানা পুলিশের আরও ভূমিকা রাখার বাধ্যবাধকতা ছিল। মাসুদ যেটা করেছেন সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। আমি আইনজীবী হিসেবে মনে করি যে তার বিরুদ্ধে এই ক্রিমিনাল অফেন্সের কারণে মামলা হওয়া উচিত, ইনভেস্টিগেশন হওয়া উচিত প্রপার, সাধারণ একজন ক্রিমিনাল হিসেবে, নট এজ এ পুলিশ অফিসার। 2013 সনে আইন থাকার পরেও আমরা কেন মাত্র সারা বাংলাদেশ জুড়ে 2টো মামলা দেখতে পাচ্ছি? তাহলে পুলিশের তরফ থেকে এখানে ব্যারিয়ার সৃষ্টি করার কিছু অভিযোগও আমাদের কাছে আসে। আপনারা যখন তাকে নিয়ে গেলেন, সে তো নিজেই ছিল ওখানে যে আমাকে এভাবে টর্চার করেছে। মাসুদকে দেখলাম উনি বারবার সবগুলো ডিনাই করছেন। ডিনাই তো করবেনই, সেটাকে কেন এফআইআর হিসেবে ট্রিট করতে পারবেন না? কেন ওসি সাহেব নিজে দায়িত্ব নিয়ে এফআইআর করলেন না তার বিরুদ্ধে? কেন পরবর্তী ব্যবস্থাগুলো নিলেন না? আইনজীবী এবং মানবাধিকার কর্মীরা মনে করেন, অপরাধী পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করা গেলে নিরাপত্তা হেফাজতে রাব্বিদের নির্যাতিত হওয়ার ঘটনা কমে আসবে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পুলিশি নির্যাতন থেকে প্রাণে বাঁচলেও এখনো মৃত্যু আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বির। মোহাম্মদপুর থানার এসআই মাসুদের হাতে নির্যাতনের স্মৃতি মনে করে হাসপাতালের বিছানায় শুয়ে অঝরে কাঁদছেন তিনি। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনের কারণেই এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঘুমাইতে পারে না, আমি ঘুমাইতে পারে না।
টানা 5 দিন ধরে ঘুমাতে না পেরে বারবার এমনই আকুতি করছিলেন বাংলাদেশ ব্যাংকের মেধাবী কর্মকর্তা গোলাম রাব্বি। কোনোভাবেই তিনি ভুলতে পারছেন না গত শনিবার রাতে 5 ঘন্টা আটকে রেখে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ সহ কয়েকজনের হাতে সেই দুর্বিষহ নির্যাতনের কথা। যেন এক অজানা আতঙ্ক ঘিরে রেখেছে গোলাম রাব্বির চারপাশ। আমার কাছে টাকা নাই, টাকা না দিলে মায়েরা ফেলাইব, টাকা না দিলে মায়েরা ফেলাইব, কাউরে বললে মায়েরা ফেলাইব। কিচ্ছু হয়নি বাবু, আল্লাহ তোমাকে জান্নাত ভিক্ষা দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাতে ফিরাতে কাঁদে, মায়ের গালি কান্দে। অনেক কষ্টে দু চোখ কিছুক্ষণের জন্য এক করতে পারলেও সে রাতের কথা মনে পড়তেই আটকে উঠছেন তিনি। অভিযুক্ত পুলিশদের বিচার নিয়েও আশঙ্কা তার মনে। মাথা ব্যথা করে, ঘুমাইতে পারে না, ঘুমাইলে খেলে ওই কাহিনী মনে পড়ে, ঘুমাইলে খেলে ওই কাহিনী মনে পড়ে। আমার মাথা কাজ করে না, এটার কি বিচার হবে? আমার এতগুলো টাইম নষ্ট হয়ে গেল, এটার কি বিচার হবে? এটার কি বিচার হবে? আমি কয়দিন ধরে পড়তে পারি না, এটার কি বিচার হবে? আমি কয়দিন ধরে লিখতে পারি না। এদিকে নির্যাতনকারী ও হত্যার হুমকিদাতা হিসেবে এসআই মাসুদ সহ অভিযুক্তদের চাকরি থেকে বহিষ্কারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রাব্বির বন্ধু ও সহকর্মীরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা একজন দেশের প্রথম শ্রেণীর নাগরিক, তার নিরাপত্তা যদি পুলিশ হাতে না থাকে তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে? পরবর্তীতে আবার কোনো স্টেপ নিল বা রাস্তাঘাটে আসা যাওয়া করতে সে আবার আতঙ্ক করতে পারে, মারতে পারে, এরকম একটা টেনশন, মানে মানসিক টেনশন তার ভিতরে কাজ করতেছে। রাব্বির উন্নত চিকিৎসার জন্য তাকে একজন মানসিক বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। ঘুমাতে অসুবিধা হয়, ঘুমালে সে ওই ভয়াবহতার কথা চিন্তা করে, অত্যাচারের কথা, নির্যাতনের কথা, সেগুলো তার মাথায় চলে আসে। আমরা মানসিক বিশেষজ্ঞ মানে সাইকিয়াট্রিস্ট দেখাবো এবং একজন ইএনটি স্পেশালিস্ট রেফার করা আছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি এখন ইন্টারনেট জ্যাকপট অফারে 249 টাকা রিচার্জেই নিশ্চিত 1.25 জিবি থেকে সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত 3G ইন্টারনেট। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ, আর তাই জনগণের আস্থা অর্জন করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রংপুরে পাগলাপীর এলাকায় 66 পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করে এই কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা না থাকলে যুদ্ধ জয় করা সম্ভব নয়। রংপুরে পাগলাপীর থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুহুর্মুহু গোলাগুলি চলছে উত্তরের জনপদ রংপুরের পাগলাপীরের এই খলেয়া গ্রাম এলাকায়। কারণ বহিঃশত্রু আক্রমণ করেছে প্রাণের বাংলাকে। শত্রুপক্ষের দম্ভচূর্ণ করতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীও অবিরাম প্রতিরোধে সামিল হয়েছে। না, কোনো বাস্তব ঘটনা নয় এটি। শত্রুপক্ষের আক্রমণ থেকে দেশমাতৃকাকে বাঁচাতে পুরো শীতকাল জুড়েই চলে বাংলাদেশ সেনাবাহিনীর এমন প্রশিক্ষণ মহড়া। সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবারের ওই মহড়ায় দেখানো হয় দেশকে শত্রুমুক্ত করার সেই জয়ের গল্প, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে পরিদর্শন করেছেন বাংলাদেশি সেনাদের পারদর্শিতা, প্রশংসাও করেছেন তাদের সক্ষমতার। বছর জুড়ে নিরলস পরিশ্রম আর আধুনিক রণকৌশল রপ্ত করার মধ্য দিয়েই শেষ হলো প্রশিক্ষণ মহড়া। দেশের প্রতিটি মহল মনে করে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পরিমণ্ডলে প্রতিনিয়ত সমাদৃত এই বাহিনী একসময় আরও দক্ষ হবে, গড়ে তুলবে জাতীয় নিরাপত্তার এক নিশ্ছিদ্র রক্ষা বলয়। এরপর প্রধানমন্ত্রী অংশ নেন সেনাবাহিনীর বিশেষ দরবারে। বলেন, যুদ্ধ ময়দানে বিজয় আনতে প্রয়োজন গণমানুষের আস্থা, মানুষের সেবা করা, কারণ এটাই তো সকলের দায়িত্ব। কাজে আপনারা সেই সেবাটা করে যাবেন, সেই আশা আমি করি। কারণ আমি তো চাই যে জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা আমাদের সেনাবাহিনী অর্জন করবে। জনগণের বিশ্বাস, আস্থা ছাড়া কখনো কোনো যুদ্ধ জয় করা যায় না।
এটাই হচ্ছে মূল কথা। এ সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বমানের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সব কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। আমরা স্বাধীন জাতি, মুক্তিযুদ্ধকে বিজয় অর্জন করেছি। আমাদেরকে সবসময় সেই কথাটা মনে রাখতে হবে, সেই আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে যে এই দেশ আমাদের, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী একটি দেশ, বিজয় জাতি হিসেবে আমরা বিশ্বসভায় মাথা উঁচু করে চলব। সেই লক্ষ্য নিয়েই সকলকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এছাড়াও আগামীতে ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাহিনী বিশ্বের বুকে একটি আধুনিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, পাগলাপীর, রংপুর। বাংলা সময় আরো থাকছে। বঙ্গবন্ধু গোল্ড কাপের বি গ্রুপের ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে কিছুক্ষণ পর মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ অলিম্পিক দল। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করতে টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। চলমান সংকট নিরসনে শিক্ষক নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে একই দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকরা। কর্মবিরতির চতুর্থ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগেই হয়নি নিয়মিত ক্লাস ও পরীক্ষা। অধিকাংশ বিভাগের শিক্ষকদের কক্ষে ও ক্লাসরুমে তালা ঝুলতে দেখা যায়। শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে সরকার শিক্ষকদের দাবির সম্মানজনক সমাধান করবেন বলে আশা করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদেশের যে রেওয়াজ, সে রেওয়াজ হলো কেউ যখন একদম চূড়ান্ত কোনো ধরনের কর্মসূচিতে যায় তখন সবাই নড়ে চড়ে বসে। এই কর্মবিরতিতে যাওয়ার পরে মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে তারা দেখেছেন, নীতি নির্ধারণী মহল আমাদের কাছ থেকে প্রস্তাবও চাওয়া হয়েছে এবং সেই প্রস্তাব চাওয়ার মধ্যে দিয়ে একটা সমাধানের চূড়ান্ত পথে সরকার যেমন অগ্রসর হতে যাচ্ছে, আমরাও মনে করি যে আমরাও সেভাবে সরকারকে সহযোগিতা করব। প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের একটি বৈঠক হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের আরো 36টি পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এ সময় মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। যখনই আমাদের দাবি পূরণ হবে তখনই আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব, আমাদের প্রাণের জায়গাতে। একই দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কোনো সেবা না পাওয়ায় ভোগান্তিতে পড়েন রোগীরা। ডাক্তারের কাছে যাই, তখন ওনারা বলতেছে আজকে কোনো নাম এন্ট্রি করা যাবে না, আপনি চলে যান। টিকিটের ভিতরে গেছি বলে বলে ডাক্তার নেই। কেন নাই? ডাক্তারদের কিসের কর্মবিরতি? আপনি আগামী দিন আসেন। আমরা বেতন নিয়ে না, আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করছি এবং আমরা জানি যে আমাদের আন্দোলনের জন্য রোগীদের কিছু ক্ষতি হচ্ছে। রোগীদের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। তারপরেও যে রোগীগুলো থেকে যাচ্ছে, আমরা 2টার পরে আমরা সেই রোগীগুলো থেকে যাচ্ছি। এদিকে শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছে কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন। এই সময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরা। ইজাত শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। কর্মবিরতি চতুর্থ দিনে মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন শিক্ষকরা। মর্যাদা আদায়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। একই অবস্থা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবন সহ সব ক্লাসরুমেই ছিল ফাঁকা। আন্দোলনের কারণে কার্যত বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। বরিশালে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি চলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেনি কোনো শিক্ষক। এদিকে শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
শিক্ষকদের চলমান আন্দোলনের সাথে আমরা ছাত্র ছাত্রী একত্রতা ঘোষণা করছি। চলমান আন্দোলনে আমরা আমাদের শিক্ষার্থীদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, সেটি হলো যে সেশন জটে পড়ার একটা আশঙ্কা রয়ে যায়। স্টুডেন্টের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের আবেদন যে অনতিবিলম্বে তারা আমাদের শিক্ষকদের যে আন্দোলন সেটা তারা মেনে নিক। যখনই আমাদের দাবি পূরণ হবে তখনই আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যাব আমাদের প্রাণের জায়গাতে। আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে যদি বসেন, 10 মিনিটের জন্য কথা বলেন, এই সমস্যা দূর হয়ে যাবে। অন্যদিকে অষ্টম বেতন কাঠামোতে অসঙ্গতির বিষয়ে গ্রহণযোগ্য ও ফলপ্রসূ সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আমরা একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, সকলের কাছে একটা সম্মানজনক সমাধান যাতে হইতে পারে এই বিষয়ে আমরা একমত হয়ে আমরা কিছু অগ্রসর হয়েছি। আমরা আশাবাদী যে এটা এগুবে এবং সফল হবে। একটা কথা বললেই তো লগে লগে তার একটা সমাধান হয়ে যায় না, তার একটা কার্যক্রম শুরু করতে হয়। কিভাবে এই সমস্যাটার সমাধান করে একটা সুন্দর সুরাহায় পৌঁছতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে এবং আমরা সেই কাজটাই এখন চালিয়ে যাচ্ছি। আগামী শনিবার থেকে বাজারে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমানোর সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শক কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। সভায় ব্যবসায়ীরা আবারও জ্বালানি তেলের দাম কমাতে ট্রেড ফ্যাসিলিটেশন রিফর্ম কমিটি গঠনের দাবি জানান। গেল বছরের মাঝামাঝিতে সর্বশেষ সরকারি নির্দেশে ভোজ্য তেলের দাম কমিয়েছিল মিল মালিকরা। তবে 4 মাস আগে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশীয় বাজারে কমেনি। অবশেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আগামী শনিবার থেকে লিটার প্রতি ভোজ্য তেলের দাম 5 টাকা কমানোর ঘোষণা দিয়েছেন ভোজ্য তেল মালিকদের সংগঠন। ভোজ্য তেলের ব্যাপারে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম, যেহেতু আন্তর্জাতিক বিশ্বে ভোজ্য তেলের দাম কমেছে, সেই জন্য বাংলাদেশের দাম কমানো হয়। 4 টাকা কমাতে চেয়েছিল, আমি ভোক্তাদের পক্ষ থেকে বলেছি যে না, 8 টাকা কমানো হোক, অর্থাৎ 5 টাকা পার লিটার। আমাদের ভেজিটেবল অয়েল মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে আগামী শনিবার হতে 5 টাকা পার লিটারে আমরা কমায় দেব। আমরা কিছু বিব্রতকর অবস্থায় আছি আপনার ভিটামিন নিয়ে। ফুল লাইসেন্সটা সবকিছু করার পরে আমরা পাচ্ছি না, আমরা সরবরাহ করতে পারতেছি না মার্কেটের তেল, যার কারণে বাজারে একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শ কমিটির সভায় বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা বিনিয়োগ স্থবিরতা কাটাতে জ্বালানি তেলের দাম কমানোর আহ্বান জানান। এই 2 বছর যদি আমি গ্যাস কানেকশন না পাই, 2 বছর যদি আমি বিদ্যুৎ গ্রিডে না পাই, তাহলে আমি বিনিয়োগটা করব কিসের উপর নির্ভর করে? বিদেশি কোম্পানিগুলো যারা বাংলাদেশের সাথে ব্যবসা করে, বড় বড় কোম্পানি, তারা বলছে যে তৃতীয় দেশে যাদের সাথে যাদের বিনিয়োগ রয়েছে, থার্ড কান্ট্রিতে ইনভেস্টমেন্ট, তাদের সাথেই শুধু বাংলাদেশে তারা ব্যবসা করবে বা গ্রো করবে। সরকার অনেক ভর্তুকি দিয়েছে নিঃসন্দেহে, কিন্তু এখন যদি কিছুটা আমাদের অবস্থা কনসিডার না করে, তাহলে আমাদের কম্পিটিটিভনেস বিদেশের সাথে কিন্তু একটু সমস্যা পড়বে, কারণ তারা তো মার্কেট রেটেই তেল পাচ্ছে। বিশ্ববাজারে ডলারের বিপরীতে ইউরোর দরপতন হওয়ায় ইউরোজোনের রপ্তানিকারকদের প্রণোদনা দিতে নগদ অর্থ সহায়তার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। হাজিরের শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী মাস থেকে ট্রেনের ভাড়া 7.8% বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। দুপুরে রেল ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রেলের লোকসান কমাতে প্রতি বছরই ভাড়া বাড়ানো হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চূড়ান্ত নির্দেশ দিবেন, তখনই আমরা ভাড়া বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে পারি। আমাদের যারা এক্সপার্টরা যাচাই বাছাই করে যাচ্ছেন, আমরা যদিও ভাড়া বাড়াই, তাহলে সহনশীল পর্যায়ে বাড়াবো, যাত্রীরা যাতে যাত্রীদের উপর যাতে বোঝা না হয়। বেশিরভাগ নিম্ন শ্রেণীর যাত্রীরা এ ব্যাপারে পরিত্রাণ পাবেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির 2 সদস্য নিহত হয়েছে। এদের একজন সংগঠনের ন্যাশনাল অপারেশন কমান্ডার আব্দুল্লাহ ওরফে নোমান ও অপরজন কামাল ওরফে হিরণ। হিরণ গাবতলী ও আশুলিয়াতে পুলিশের নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায় আগে গ্রেপ্তার হওয়া জেএমবির 3 সদস্যের কাছ থেকে গোপন বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর হাজারীবাগের বেরিবাজ সংলগ্ন শিকদার মেডিকেল কলেজের পাশে থাকা নতুন রাস্তায় অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে পালিয়ে যেতে থাকা জেএমবি সদস্যরা পুলিশের উপরে গ্রেনেড নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। পরে পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলি চালালে একটি মোটরসাইকেলে থাকা 2 জন জেএমবি সদস্য গুলিবিদ্ধ হন। অপর মোটরসাইকেলের সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে 2টি পিস্তল, একটি শুটার গান এবং একটি মোটরসাইকেল আটক করা হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হয়েছে। একজন হচ্ছে আব্দুল্লাহ ওরফে নোমান, প্রায় 3 থেকে 3.5 বছর যাবৎ জেএমবির এই অংশের অপারেশনাল চিফ হিসাবে বা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেছে। হিরণ গাবতলীর পুলিশ মার্ডার এবং আশুলিয়ার পুলিশ মার্ডারের সাথে জড়িত, এবং আজকে যে মোটরসাইকেলটি এখানে পাওয়া গেছে তাদের সাথে কালো রঙের একটি পালসার মোটরসাইকেল সিরিয়াল নাম্বার সহ হুবহু আমাদের আগের তথ্যের সাথে মিলে গেছে। দুপুরে মিন্টু রোডে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া 3 জেএমবি সদস্য আরমান, মুসাব এবং নূর মোহাম্মদকে আদালতে নেওয়া হয়। এক সংবাদ ব্রিফিংয়ে ডিবি পুলিশ জানায়, রাজধানীকে ঘিরে বিভিন্ন এলাকায় আস্তানা গেড়ে নাশকতার চেষ্টা করছে জেএমবি। এরই মধ্যে এরকম 14-15টি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার ঠেকানো এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্যই এরাই এই ধরনের ঘটনা সংগঠিত করছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে, এবং এরাও জিজ্ঞাসাবাদে অনেকে স্বীকার করেছে। তো এই গ্রুপে শিবির থেকে আসা বেশ কিছু সদস্য যোগদান করেছে। এই পর্যন্ত ঢাকায় এবং ঢাকার আশেপাশে মিলে আমরা 14টার মতো বাসা, যেগুলো তারা ভাড়া নিয়েছিল বিভিন্ন সময় এবং আস্তানা গিয়েছিল, সেগুলো সন্ধান পেয়েছি, সেখানে অভিযান চালিয়েছি। তো এই মুহূর্তে এরা ঢাকায় খুব একটা নেই, ঢাকার আশেপাশে পেরিফেরিতে কিছু আছে। ডিবির যুগ্ম কমিশনার আরো জানান, সারা দেশে সংগঠিত সাম্প্রতিক সময়ের বেশিরভাগ ঘটনায় দায়ী জেএমবির এই গ্রুপটি। যে গ্রুপ নতুন করে সংগঠিত হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রংপুরের মিঠাপুকুরে বাসে গান পাউডার আর পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারার ঘটনার 1 বছর পেরুলেও বিচার কাজ শেষ হয়নি। গেল বছর বিএনপি জামায়াত জোটের হরতাল অবরোধের সময় এ ঘটনায় 6 জনের মৃত্যু এবং অন্তত 25 জন অগ্নিদগ্ধ হন। নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ, এখন আর কেউ খোঁজ নেয় না তাদের। এদিকে দায়ের করা মামলার অধিকাংশ আসামি এখনো পলাতক রয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা এ মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, নির্ধারিত সময়ে শেষ হবে বিচার কাজ। শাকিল মাহমুদের ক্যামেরা আরও জানাচ্ছেন মানিক সরকার। বিএনপি জামাত জোটের টানা হরতাল অবরোধের সময় 2015 সালের এই দিনে রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিহতদের স্বজনরা তাদের স্মরণে কান্নায় ভেঙে পড়েন। তারা জানান, ঘটনার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তা করা হলেও এ পর্যন্ত আর কেউ তাদের খোঁজ রাখেনি। স্বামী কিংবা স্বজন হারিয়ে তাদের অনেকেরই এখন দিন কাটছে অতি কষ্টে। আমার বাবা যে সন্ত্রাসীগুলো পোড়া দিয়ে মারছে, তাদের অবিলম্বে আমি বিচার চাই, সেই রকম কঠোর শাস্তি চাই সরকারের কাছে। আমি কিভাবে বাচ্চাদের লেখাপড়া শিখে, কিভাবে খাওয়া নাগে, কিভাবে কি করা নাগে, এখনো খোঁজ খবর কেউ নিতে আসলো না। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলার বিচার কাজ 90 কার্যদিবসে শেষ করার কথা থাকলেও 60 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে মাত্র 3 জনের। যেহেতু এটি একটি স্পর্শকাতর মামলা এবং এই মামলাটি জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে এই মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করবে বলে আমাদের বিশ্বাস। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে বিচার কাজ। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই মামলার আইনগত দিকগুলো মেনে সাক্ষী সাক্ষ্য দেওয়া এবং মামলার দ্রুত একটা নিষ্পত্তি করা। ঘটনার দিনই এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে 87 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 50 জনকে আসামি করে মামলা করেন। পরে তদন্ত শেষে 132 জনকে আসামি করে গত বছরের 15 নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করলেও গ্রেপ্তার হয়েছে মাত্র 55 জন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত 6, আহত আর অন্তত 15 জন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু সুর সম্রাট আলাউদ্দিন খানের নামাঙ্কিত আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন পুড়িয়ে দেওয়া হয়। ধ্বংস করা হয় প্রতিষ্ঠানটিতে থাকা মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ। এ ঘটনাকে সঙ্গীতের ওপর মৌলবাদী চক্রের পরিকল্পিত বড় ধরনের আঘাত বলে মনে করছেন সংস্কৃতি কর্মী সহ সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য ও ছবি, জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুরু সুর সম্রাট আলাউদ্দিন খানের মহাপ্রয়াণের পর ব্রাহ্মণবাড়িয়া শহরের এই বাড়িটিতে স্থাপন করা হয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন। মুক্ত বুদ্ধির সঙ্গীত চর্চা চলে এই বাড়িটিকে ঘিরে। গত মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবে শাস্ত্রীয় সঙ্গীতের এই প্রতিষ্ঠানটির মূল্যবান নিদর্শন ও আসবাবপত্র সহ সঙ্গীতের সকল উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশিক্ষণ এই তবলাগুলিও নাই, সব যন্ত্র পুরাই দিয়ে দিছে তারা। আগুন লাগায় তারা নিজেদের যে অসৎ চরিত্রটা ওইটা প্রদর্শন করছে। এই ঘটনাকে সংস্কৃতির উপর বড় ধরনের আঘাত আখ্যায়িত করে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংস্কৃতি কর্মী সহ সংশ্লিষ্টরা। আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনকে তিলে তিলে কত কষ্ট করে যে পর্যায়ে নিয়ে এসেছি, এটা ভাষায় প্রকাশ করার মতো। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এই ঘটনার সুচারু বিচারের প্রার্থনা করছি। মুক্তিযুদ্ধের চেতনা এবং সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। যারা আমাদের স্বাধীনতাকে বিশ্বাস করে না, স্বাধীনতার যারা চেতনাকে বিশ্বাস করে না, আমাদের মুক্ত সংস্কৃতিকে যারা বিশ্বাস করে না, তারা এর মধ্যে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ফলাফলগুলো পেলেই জাতির সামনে সেগুলো তুলে ধরা যাবে। 1956 সালে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে নৃত্যকলা ও শাস্ত্রীয় সঙ্গীত সহ 5টি বিভাগে 3 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বর থেকে মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করেন তারা। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় যারা হামলা চালিয়েছে তারা দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে থামিয়ে দিতে চায় বলে অভিযোগ করেন তারা। এছাড়া হামলাকারীদের বিচারের দাবিও জানান বক্তারা। সাংস্কৃতিক অঙ্গনে যারা আক্রমণ করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ বিরোধী, তারা মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে ধ্বংস করে দিতে চায়। তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সংস্কৃতি আন্দোলনকে ধ্বংস করার জন্য একটি পরিকল্পিত আক্রমণ। সারা দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 2 শিশু সহ 6 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনা আহত হয়েছেন অন্তত 15 জন। নিহতদের পরিবারে চলছে স্বজনদের আহাজারি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাদারীপুরের ঢাকা খুলনা মহাসড়কের শিবচর এলাকায় কেওড়াকান্দি থেকে নড়াইলগামী খান জাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন 30 যাত্রী। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকায় দোয়েল সার্ভিসের একটি বাসের সাথে লাকসামগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক মহিলা যাত্রী নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক শিশুর মৃত্যু হয়। ঠাকুরগাঁওয়ে রানীশঙ্কৈল উপজেলার কুমোরগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান আরও একজন। এদিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেরিগেট এলাকায় একটি প্রিজন ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক সহ পুলিশের 3 কনস্টেবল আহত হন। নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় 10-15 ফিট নিচে। আশুলিয়া থানার আসামি ছিল 7 জন এবং ধামরাই থানার আসামি ছিল 4 জন। আসামির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু গাড়ির ড্রাইভার এবং 2 জন কনস্টেবল যারা ছিল দায়িত্বে নিয়োজিত, 2 জন কনস্টেবলের সামান্য আহত হয়েছে। এদিকে নেত্রকোনা ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে কেন্দুয়া উপজেলার আউজিয়া এলাকায় শিশুটি রাস্তা পার হবার সময় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া ঝিনাইদহের সদর উপজেলাতে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে আবুল কাশেম নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 2 জন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক উল্লেখ করে বিএনপি ও যে কোনো বিরোধী দলের সরকারের সমালোচনা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন সরকারের একটি অশুভ উদ্দেশ্য বলেও জানান রিজভী। দুপুরে বগুড়ার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সরকার তো গণতন্ত্রের কোনো স্পেসই রাখছে না। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি বা যে কোনো বিরোধী দল যারা সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের সমালোচনা করে, তারা কোথাও দাঁড়িয়ে কথা বলার তাদের কোনো সুযোগ নেই আজকে বাংলাদেশে।
তো আমরা যেখানে প্রতিযোগিতার সুযোগ পাবো ন্যূনতম, আমরা সেটাকেই ব্যবহার করব। স্থানীয় সরকার নির্বাচনে বিশ্বাস করি নিঃসন্দেহভাবে, কিন্তু যেভাবে দলীয় প্রতীকে সরকার করতে চাচ্ছে এটা হচ্ছে একটা অশুভ উদ্দেশ্য। কিন্তু আমরা তারপরেও যেহেতু নির্বাচন, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর পাকিস্তান সরকার ও আদালত অবিচার করার পরও তিনি আদালত অবমাননা করেননি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বঙ্গবন্ধুকে পাকিস্তানের সরকার শুধু নয়, পাকিস্তানের আদালতগুলিও তার প্রতি অবিচার করেছে, কিন্তু তারপরেও কোনোদিন কিন্তু বঙ্গবন্ধু আদালতকে অশ্রদ্ধা করেন নাই। আইন এর শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন হওয়ার পর 9 মাসের মধ্যে একটা সংবিধান বাংলাদেশকে দিয়েছেন। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই সরকারের নেয়া কার্যক্রমে পাহাড়ি জনগোষ্ঠীর দৃঢ় সমর্থন থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 4 দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির সুপূর্ণাঙ্গ বাস্তবায়ন সরকারের যে কমিটির চ্যালেঞ্জ চুক্তি বাস্তবায়নের, ঠিক পাহাড়ি জনগোষ্ঠীর চ্যালেঞ্জ হচ্ছে চুক্তির প্রতি দৃঢ়ভাবে সমর্থন প্রদান করা। তবেই কেবল আপনি এই চুক্তিটাকে রক্ষা করতে পারবেন। মনে রাখবেন, আপনি কোনো অবস্থাতে আমরা পেছনের দিকে যেতে পারি না, অশান্তির দিকে যেতে পারি না, কারণ আপনারা আমার সন্তান সন্ততি উন্নয়ন চায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হলো আধুনিক বাংলা নাটকের প্রাণপুরুষ আচার্য সেলিম আল দ্বীনের 8ম প্রয়াণ দিবস। সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। এতে উপাচার্য ডক্টর ফারজানা ইসলাম সহ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে সেলিম আল দ্বীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদের দল। জানবে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। বিকেলে মাদারীপুরে পৌঁছায় সময় সংবাদের দলটি। সেখানে সার্কিট হাউসের সামনে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় গত 5 বছরের সময় সংবাদ কতটুকু প্রত্যাশা পূরণ করতে পেরেছে তা জানতে চাওয়া হয় উপস্থিত দর্শকদের কাছে। এ সময় সংবাদ নিজস্ব পর্যালোচনা জানান দর্শকরা। এর আগে সকালে ফরিদপুরের জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। এ সময় সময় সংবাদ নিয়ে নিজেদের অনুভূতি জানাতে সেখানে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান এবং খবর প্রচারের প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন দর্শকরা। মুক্তিযুদ্ধের উপরে কন্টিনিউ একটা প্রচার রাখা বোধহয় উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সময় টিভি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। আমি পার্সোনালি সংবাদের জন্যই সময় টিভি দেখি। দেশের জনগণকে নিয়ে যে একটা বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে তাদের যেই চিন্তা চেতনা সেটা প্রকাশ করার ভঙ্গিটা যেন আরেকটু বৃদ্ধি পায়। সময় টেলিভিশনের লাইভ সংবাদগুলো আমরা বেশি পছন্দ করি। আমার কাছে ভালো লাগে হলো ওই যে সম্পাদিকতা। অনেক নারী আছে যারা অনেক পরিশ্রম করে খুব ভালো একটা অবস্থানে আসছে। এইসব নারীদের নিয়ে যদি একটা প্রোগ্রাম হয় তাহলে আমার মনে ভালো হয়। এবারে বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে লড়ছে বাংলাদেশ অলিম্পিক দল। দর্শক চলুন চ্যানেল 9-এর সৌজন্যে সরাসরি দেখে আসি খেলার কিছু অংশ। আক্রমণে বাংলাদেশ অলিম্পিক দলের অনুকূলে। গতকালকে বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা আমরা যেমন দেখেছি, ডিফেন্ডাররা সময় নিয়েছে, নিজেদের ভেতরে বল আদান প্রদান করে মাঠটাকে বড় করে খেলার চেষ্টা করেছে। আন্ডার 23 আজকেও কিন্তু ঠিক সেই কাজটাই করার চেষ্টা করছে। দেখা যাক ঠিক এই মুহূর্তে থ্রো অরূপ কুমার বলতে তিনি এসছেন, তিনি থ্রো করলেন। আবারও অরূপের পায়ে বল, ডান পায়ে সেন্টার করেছেন। এখনো কিন্তু আক্রমণে বাংলাদেশ রয়েছে। দেখা যাক শাকিলের পায়ে বল, শাকিল দূর থেকে শট নিয়েছিলেন বা পায়ে, কিন্তু বাধা পেল সেই শট। এখনো কিন্তু আক্রমণে বাংলাদেশ, ডি বক্সের ভেতরে সেন্টার হয়েছে। একটা পরিকল্পিত আক্রমণ করার চেষ্টা ছিল, কিন্তু শেষমেশ সেটা কিন্তু সফল হলো না। ওমর ফারুক বাবু ডান দিকে ছোট্ট করে অরূপ কিছুটা উপরে উঠে এসেছেন। রাইট উইং ব্যাক ইন্টারসেপ্ট হলো লেফট উইং ব্যাক যিনি রয়েছেন
নাশিদ আহমেদের পায়ে লেগে সাবস্টিটিউট জোন বাংলাদেশ দলের, যারা রিজার্ভ ব্রাঞ্চে রয়েছেন 23 জনের এই দলে প্রতি ম্যাচে 20 জন করে খেলোয়াড় ওই দলের যে তালিকায় থাকতে পারবে, এবং সাবস্টিটিউট 9 জন এবং 3 জন সবসময় দলের বাইরে অর্থাৎ মাঠের বাইরে থাকবে। বাংলাদেশ দলের কোচ গঞ্জালো সানচেজ মরেনো, স্প্যানিশ বংশোদ্ভূত মাসুক মিয়া জনি। কর্নার বাংলাদেশের অনুকূলে। ইউসুফ সিফাত তিনি গেছেন কর্নার নেওয়ার জন্য, বাঁ পায়ে তিনি কর্নার নেবেন। দেখা যাক তার কর্নার কাজে লাগিয়ে একটা গোল আদায় করে নিতে পারে কিনা বাংলাদেশের ফুটবলাররা। ডি বক্সের ভেতরে 1, 2, 3, 4 জন ফুটবলার রয়েছেন, বাইরে থেকে আরো 3 জন হয়তো ছুটে আসবেন। কর্নার করলেন, হেড হয়েছিল, কিন্তু রেজাল্ট যে হেডটি করলেন সেটি চলে গেল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। কর্নার কিক, উপর্যুপরি কর্নার কিক, রেজাউল করিমের হেডটি অ্যাকশন রিপ্লে, বাঁ পায়ের কর্নার, রেজাউলের হেড, প্রতিপক্ষ দলের যিনি ডিফেন্স আলী সামুর মাথায় লেগে বল চলে যায় ক্রস পিচের উপর দিয়ে মাঠের বাইরে। কর্নার কিক কাজের কাজ হয়নি, ইন্টারসেপ্ট হয়েছে। কাউন্টার অ্যাটাকে মালদ্বীপ দল এই মুহূর্তে, কিন্তু আবারও ঠিক মিডল থার্ড এবং অ্যাটাকিং থার্ডের বর্ডার এরিয়া থেকে ইন্টারসেপ্ট করলো ইমন মাহমুদ, বল ধরে ব্যাক পাস করলেন কেষ্ট কুমার, সেখান থেকে গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র ক্যাম্পেইনার দলের আবহানী হয়ে তিনি ঘরোয়া ফুটবলে খেলেন। অনূর্ধ্ব 20, অনূর্ধ্ব 23 দলের হয়ে তিনি ফুটবল, জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন। নাকবাট করে অরূপবদ্ধ রাইটিং ব্যাক সামনে পাঠালেন বিকেএসপি সাবেক ছাত্র, সেখান থেকে সিফাত, যার পা থেকে স্বর্ণালী গোল এসেছিল ওই প্রতিপক্ষ। এবারে জানিয়ে দিচ্ছি বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো। অপরাধীর অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ক্লোজড করা লোক দেখানো, বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। নির্যাতন নিবারণ আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত, বলছে সংস্কৃতি কর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। জনগণই দেশের শক্তি, সেনাবাহিনীকে তাদের আস্থা অর্জন করতে হবে। রংপুরের শীতকালীন মহড়ায় দরবারে বললেন প্রধানমন্ত্রী। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি। একই দাবিতে আন্দোলনে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, রোগীদের ভোগান্তি। এবং শনিবার থেকে ভোজ্য তেলের দাম লিটার প্রতি কমছে 5 টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত, আগামী মাস থেকে বাড়তে পারে ট্রেনের ভাড়া, জানালেন রেলমন্ত্রী। দর্শক, এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দেন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।